গ্রিক গণিতজ্ঞ পিথাগোরাসের সেই অমর উক্তি, সংখ্যারাই আসলে ব্রহ্মাণ্ডকে শাসন করে। সবই ওই সংখ্যার খেলা, এমনকি এই ভোট রাজনীতিও। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সেই সংখ্যা তত্ত্বের হাল হকিকতের একটা আঁচ পেতে আজ একটা নয় দুটো সমীক্ষক সংস্থার দেয়া তথ্য রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে ভোট হলে গোটা দেশে এবং আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে কে কত আসন পেতে পারে এবং কার ঝুলিতে কত শতাংশ ভোট যেতে পারে তারই একটা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। 1 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এই সমীক্ষায় দেশ জুড়ে 45,000 মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের সমীক্ষকরা। পাশাপাশি আজ কোচবিহারে নরেন্দ্র মোদী এবং ময়নাগুড়ি ও ফালাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও আপনাদের দেখাবো। তবে আবার বলছি, এই সমীক্ষা কোনো ধ্রুব সত্য নয়, জনমতের আভাস পাওয়ার একটা চেষ্টা মাত্র। সমীক্ষা মিলবে কি মিলবে না একমাত্র 23শে মেতে সেটা স্পষ্ট হবে। আসুন আজ শুরুতেই চোখ রাখি আমাদের রাজ্যের ছবিটা কি বলছে সি ভোটার। তার আগে দেখাবো 2014 সালে আমাদের এই রাজ্যের ছবিটাটি কি ছিল। 34টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 2টি আসন, বামফ্রন্ট পেয়েছিল 2টি আসন এবং কংগ্রেস 4টি আসন। শতাংশের হিসেব কে বলছে? 2014 সালে কি ছিল ছবিটা? তৃণমূল কংগ্রেস পেয়েছিল 39% ভোট, বিজেপি পেয়েছিল 17% ভোট, বামফ্রন্ট পেয়েছিল 30% এবং কংগ্রেস 10%। দ্য নিয়েলসন কোম্পানিকে দিয়ে আমরা যে সমীক্ষা করি তাতে দ্বিতীয় দফায় ছবিটা কি ছিল। নিয়েলসন কোম্পানি বলেছিল যে এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 31টা আসন, বিজেপি পেতে পারে 7টি আসন, বামফ্রন্ট ভোটের শতাংশ যথেষ্ট বেশি হলো কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস 4টি আসন। শতাংশের হিসেব কি বলেছিল দ্য নিয়েলসন কোম্পানি? এই সমীক্ষা বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 38% ভোট, বিজেপি পেতে পারে 28% ভোট, বামফ্রন্ট পেতে পারে 22% ভোট এবং কংগ্রেস 10%। আর এবার দ্য সি ভোটার কি বলছে আজকের সমীক্ষায় দেখুন। সি ভোটার বলছে এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35টা আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, এই সমীক্ষাতেও বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস পেতে পারে 1টি আসন। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 35টা আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস 1টি আসন পাচ্ছে। শতাংশের হিসেব কি বলছে সি ভোটার? সি ভোটার অনুযায়ী, এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 36% ভোট, বামফ্রন্ট পেতে পারে 14% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট। আর এবার এই গোটা ছবিটা পাশাপাশি রাখলে কি দাঁড়াচ্ছে? 2014 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34টি আসন, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী সেটা হতে পারে 31টি আসন, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেটা 1টি আসন বেড়ে 35টা আসন হতে পারে। 2014 সালে বিজেপি পেয়েছিল 2টি আসন, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী 5টি বেড়ে সেটি 7টিতে আসতে পারে এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেটি বেড়ে 6টি আসন হতে পারে। বামফ্রন্ট পেয়েছিল 2টি আসন, 2টি সমীক্ষা অনুযায়ী তারা কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস 4টি আসন পেয়েছিল 2014 সালে, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী জোট না করেও তাদের আসনের ক্ষেত্রে কোনো ক্ষয়বৃদ্ধি হয়নি, 4টি আসন 4টিই থাকছে। সি ভোটার অনুযায়ী তারা পাচ্ছে 1টি আসন। শতাংশের হিসেব যদি পাশাপাশি রাখি, 2014 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 39% ভোট, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী সেটা 38% হতে পারে 1% কমে, আর সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেটা 3% বেড়ে 42% হতে পারে। বিজেপি 2014 সালে পেয়েছিল 17% ভোট, 28% হতে পারে বলছে নিয়েলসন, 36% হতে পারে বলছে সি ভোটার। বামফ্রন্ট 30% ভোট পেয়েছিল 2014 সালের শেষ লোকসভা নির্বাচনে, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী সেটা কমে 22% হতে পারে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেটা আরও কমে 14% হতে পারে। কংগ্রেস 10% ভোট পেয়েছিল 2014 সালে, নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী 10%ই থাকছে, কোনো কমা বা বাড়া হচ্ছে না, আর সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 5% হচ্ছে কমে। এই হলো সি ভোটারের রাজ্যের ছবিটা। আমি আমার অতিথিদের কাছে যাব, প্রথমে শুভময় মৈত্র। শুভময় বাবু, আমি প্রথমে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে সিটের যে তফাৎ, তার পার্সেন্টেজের তফাৎ, তাতে দেখুন একটা লক্ষণীয়ভাবে তৃণমূল কংগ্রেস 35টা আসন পাচ্ছে, বিজেপি 6টা, কিন্তু সেটা যখন ভোট পার্সেন্টেজে আসছে 42% ভোট তৃণমূল কংগ্রেস এবং 36% ভোট বিজেপি, তফাৎটা অনেক কমে আসছে। না, এখানে একটা পরিষ্কার করে বলতে হয়, আমরা সকলেই জানি যে মধ্যপ্রদেশের শেষ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু 0.1% ভোট বেশি পেয়েছিল বিজেপি, কিন্তু কংগ্রেস সেখানে ক্ষমতায় এসছে। অর্থাৎ ভোট শতাংশের সঙ্গে আসনের সংখ্যা সরলরৈখিক নয়।
ফলে 42% ভোটে 35টি আসন এবং 36% ভোটে 6টি আসন এরকম হতেই পারে। যদিও এই অঙ্কটা প্রচন্ড, অর্থাৎ 45,000 বা 40,000 স্যাম্পলের ওপর যদি 42% এবং 36% ভোট দেখা যায়, তাহলে সেই শতাংশের নির্দেশ সঠিক হওয়ার সম্ভাবনা যতটা বেশি, আসনের ক্ষেত্রে সেটা নয়। এবার আসনের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয়, যদি এই শতাংশের হিসেব সত্যি হয়, তাহলে কিন্তু 36 আর 42-এর মধ্যে পার্থক্য কিন্তু 6 নয়, 36 আর 42-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 1 নম্বর। আর এগুলোই যে স্ট্যান্ডার্ড এরর থাকে, তাতে 42-এর মধ্যে 3% যদি ধরি, তাহলে 1-2% কমবে ওয়ার্স্ট কেসে, 40-এ এলো, 36-এর থেকে 1-2% বাড়বে, 38-এ এলো, এবং সেই জায়গায় এই 35-6 সামনের 10-15 দিনে সম্পূর্ণ অন্যরকম আভাস দিতে পারে। সুতরাং ভোট শতাংশের নিরিখে যদি সঠিক ভোট শতাংশের সমীক্ষা হয়ে থাকে, তাহলে তার নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গের আসনের হিসেব এখন করতে না যাওয়াই ভালো। একদম। শুভমবাবু, এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, বামফ্রন্ট দেখা যাচ্ছে এই সমীক্ষা অনুযায়ী 14% আসছে, তৃণমূল কংগ্রেস 39 থেকে বেড়ে 42 হচ্ছে, বিজেপি বেড়ে 36 হচ্ছে। এটা কি বামফ্রন্টের যে শতাংশের ভোট কমছে সেই ভোটাররা এইভাবে সরলরৈখিকভাবে ভাবতে পারে যে সেই ভোটাররা দুদিকে স্প্লিট হচ্ছে? এর আগে অবধি কি হয়েছে, যদি ছোট ছোট যে নির্বাচন সেগুলো দেখেন, বিধানসভার পর থেকে, বিধানসভায় কিন্তু তৃণমূলের প্রায় 45% ভোট ছিল। বিধানসভার পর থেকে যখন ছোট ছোট না বলবো, লোকসভার উপনির্বাচন হয়েছে, সেখানে বামফ্রন্টের ধরে নিচ্ছি যে ভোটগুলো ঠিকভাবে হয়েছে, এটা না বললে মুশকিল। যদি সত্যি ভোট হয়ে থাকে, তাহলে বামেদের একটা অংশের ভোট গেছে তৃণমূলে, কিছু অংশের ভোট গেছে বিজেপিতে, কিছুটা তাদের কাছে রয়ে গেছে। এই ফলাফল কিন্তু বলছে যে তৃণমূলের ভোট শতাংশ কমের দিকে, 45 থেকে 42। তার মানে হচ্ছে বামেদের যে অনেকটা ভোট টিএমসির দিকে যাচ্ছিল, এবার আর কোনো ভোট যায়নি, এবং বিজেপির যে মানুষ তো নতুন করে হঠাৎ অনেকে জন্মাননি, সুতরাং এই যে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ভোট, তার থেকে এই ভোটটা গেছে। ফলে এখানে একদম পরিষ্কার যে বামেদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে যাচ্ছে, সেদিকেই দিক নির্দেশ করছে এই সমীক্ষা। একদম। আমি দ্রুত একবার দেখাবো যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এলেন, তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে, পাল্টা দুটি জনসভা থেকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। मां शारदा को पूरा देश पूजता है, लेकिन इन्होंने बंगाल को शारदा स्कैम से बदनाम कर दिया। रोज का नाम सुनते ही लोग फूलों की बात करते हैं, लेकिन पश्चिम बंगाल में रोज सुनते ही गरीबों को कांटा चुभने की याद आने लगती है। मोदी बाबू, আপনার পাশে দাঁড়িয়ে যিনি আজকে মিটিং করছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, সারদা নারদা হাওলায় সবচেয়ে বড় অভিযুক্ত। লোকসভা ভোটের আগে ফের মমতা মোদী তরজার কেন্দ্রবিন্দুতে সেই সারদা নারদ কাণ্ড। 2014 সালে লোকসভা ভোটের আগে রাজ্যে এসে সারদা কাণ্ডের তদন্ত ও দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 5 বছর পরেও সেই তদন্ত শেষ হয়নি। অভিযুক্তরা সকলেই জামিনে মুক্ত। 3 দিন পর শুরু হতে চলেছে আরেক লোকসভা ভোট। রবিবার কোচবিহারে তার প্রচারে এসে ফের সেই সারদা কাণ্ডকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। मैं आपको भरोसा दिलाता हूं, गरीबों को लूटने वाले एक एक लुटेरे का हिसाब ये चौकीदार करके रहने वाला है। ফালাকাটার সভা থেকে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আসল চৌকিদার নয়, নকল চৌকিদার। चौकीदार क्या है? चौकीदार क्या है? আর জনগণকে চোরের, আমি তো বলি চৌকিদার ছুটা है। ওই চৌকিটা হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেবো আমরা। ব্রিগেডে হ্যাঙ্গারে মিটিং করেছিলেন, ওই হ্যাঙ্গারের তলায় চৌকি ঢুকে যাবে। সিপিএমের প্রশ্ন, মোদী সারদা নারদার দোষীদের শাস্তি দিতে আন্তরিক হলে 5 বছরেও কেন সিবিআই তদন্ত শেষ করলো না? তাদের দাবি গোটাটাই গটআপ গেম। প্রধানমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী পাল্টা তবলায় বোল তুলছেন, যেন ওরা দুজনে লড়াই করছেন। লড়াই না, এটা দুজনের বন্ধুত্ব। একজন দুর্নীতি করে, দুর্নীতি চাপা দেবার জন্য আরেকটা দল। এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মোদী। भारत कभी आतंकवादियों के घर में घुसकर मारेगा, ये भी नामुमकिन लगता था। जब भारत आतंक पर सख्ती दिखाता है, तब दीदी को इससे भी मुसीबत होती है। পাল্টা মোদী সরকারের বিরুদ্ধে সেনাকে নিয়ে রাজনীতির অভিযোগে সরব বিরোধীরা।
আমরা জওয়ানদের সম্মান করি, আর এরা নাটুকে জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি প্রেম সে লজ্জা হওয়া উচিত। কোচবিহারে মোদি, আলিপুরদুয়ারে মমতা। সীমান্ত লাগোয়া দুই জায়গা থেকে এনআরসি নাগরিকত্ব বিল নিয়ে একে অপরকে নিশানা করেছেন দুজনেই। पश्चिम बंगाल में बुआ भतीजे की जोड़ी इस महान धरती को गुंडों, घुसपैठियों, जानवरों और इंसानों की तस्करों, टोलाबाजों, इनका गढ़ बनाने पर ये जोड़ी तुली हुई है। आपका ये चौकीदार घुसपैठियों की पहचान करने के लिए असम में एनआरसी लेकर के आया। दीदी ने वहां पर भी इस पर ब्रेक लगाने के लिए बहुत कोशिश की। এনআরসি তোমায় আমরা করতে দেব না। বাংলায় জেনে রেখে দাও বিজেপি, 42-এ তুমি জিরো পাবে, বাংলা তাড়ানো তোমার বেরিয়ে যাবে। বাঙালিদের তাড়ানো এত সহজ নয়। কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদী যখন বাংলাকে পাখির চোখ করেছেন, তখন আলিপুরদুয়ারের সভা থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 42-এ চাই 42। বিজেপি হাটাও, বিজেপি হাটাও, বিজেপি হাটাও, বিজেপি হাটাও। अब दीदी इतनी परेशान है कि दिन रात एक ही बात कर रही है, मोदी हटाओ, मोदी हटाओ। মমতার রাজ্যে মোদী কি শেষমেশ পদ্মের চাষ করতে পারবেন, নাকি দিল্লিতে তার কুর্সি বেদখল হবে? 7 দফা ভোটের পর সেই উত্তর মিলবে 23শে মে। এবিপি আনন্দ। সর্ববাবু, ভোটের নাম তার মতো হয়ে গেছে। 2014 সাল থেকে সারদা প্রতি নির্বাচন এলে ঠিক নির্বাচনের আগে ওঠে এবং কার্যত আপনি দেখুন 14 থেকে 19 অবধি সিবিআই একটা ফাইনাল চার্জশিট দিতে পারলো না। নারদা 2016 নির্বাচনের আগে সামনে এলো, আজ অবধি কোনো 4 বছরেও চার্জশিট হলো না। আমি বলছি এইগুলো কি ইস্যু রাখা যে নির্বাচনের আগে আক্রমণের লক্ষ্য করার জন্য? আমি বলছি কোথায় টাকা ফেরত, কোথায় অপরাধী গ্রেফতার, কোথায় তদন্ত? সুমনবাবু, আইনের প্রক্রিয়াটা তো তার নিজের মতো চলে, সরকার আইনের প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তাহলে তো সরকার নির্বাচনে ইস্যুও করতে পারে না। না, আইনের পথে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে প্রক্রিয়াটা চলছে সেটা সুপ্রিম কোর্ট সন্তুষ্ট যেভাবে চালানো হচ্ছে, তাই জন্য এটা যেহেতু সাবজুডিস, এর বেশি বলা কিন্তু আইনতভাবে আমাদের সম্ভব না। বলেন কি জনসভায় বলছেন? আর না, জনসভায় বলা হচ্ছে হ্যাঁ। যেটা বলেছেন আমিও শুনলাম, সেটা বলছেন যে এই প্রক্রিয়াটা হয়েছে, কিন্তু এই প্রক্রিয়া কোনো কনক্লুশন উনিও জনসভায় বলেননি, কারণ এটা তো কোর্ট রায় না দিলে তো কেউ বলতে পারবে না। যুক্তি অনুযায়ী তো তাহলে রেস্ট্রেন করা উচিত, যে নির্বাচনে ইস্যুও করা উচিত নয়। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তদন্ত হচ্ছে না, অপরাধী গ্রেফতার হচ্ছে না, সমস্তটা বিষবাও জলে, শুধু নির্বাচনে জনসভা থেকে শোনা যাচ্ছে। আবার দেখবেন নির্বাচন হয়ে গেলে আর শোনাও যাবে না। আমি বলছি আপনারা নিজেরাও যে সেফোলজি যে করেছেন সেখানে ইস্যু ভিত্তিক যা দেখিয়েছেন সেটা কিন্তু মানুষ এই ইস্যুগুলোতে কত পার্সেন্ট মানুষ সাড়া দিচ্ছে, ঠিক মানুষ তো চায় যে নারদা সারদার বিচার হোক, অঙ্কটা দেখা যাচ্ছে। একটা কথা যেটা আপনারা দেখিয়েছেন, ইউপিএ 1-এও কিন্তু যখন ইলেক্টেড হয়েছিল, কমিটিটা কিন্তু সাবজুডিস নয়, ওটা নিয়ে বলতে পারেন যে কেন নারদা নিয়ে বসলো না। অটল বিহারী বাজপেয়ী যে ভোটে হেরেছিলেন, ভোট বেশি পেয়েছিলেন। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে ভোট বেশি পেলে সিট বেশি নাও পাওয়া যেতে পারে, কিন্তু যে অঙ্কটা দেখাচ্ছে যে আমাদের যে বৃদ্ধিটা, ভাবুন 2014 সালে যখন ভোট হয়েছিল লোকসভায় 17% দেখিয়েছে, 2% যদি পাহাড়ের ভোট এবং 15% আমাদের সমতলের ভোট, এই ভোটটা বেড়ে 30 পেরোচ্ছে। পলিটিক্যাল সায়েন্সের যদি হিস্ট্রি ডেটা দেখা যায়, এই 100% বৃদ্ধিটা প্রমাণ করছে মানুষের বিজেপির ওপর আস্থা, বিশ্বাস, ভরসা বাড়ছে। এই বৃদ্ধিটা পলিটিক্যাল সায়েন্সে আপনার একটা প্রণিধানযোগ্য, আমি পার্সেন্টেজ দুটো সমীক্ষাতেই বিজেপি বাড়ছে, এই চিত্র, এই কোনো তর্কই থাকতে পারে না অন্তত সমীক্ষা মানলে। এবং এই চিত্রটায় যেটা দেখা যাচ্ছে যে দেখুন, বাইপোলার যে ফাইট হয় সেইখানে আপনার সিট বার করতে গেলে মোটামুটি 40%-এর আশেপাশে একটা ভোট হলে বাইপোলার ফাইটে আপনি সিট বার করতে পারেন। ট্রাইপোলার ফাইটে সেই অঙ্কটা মোটামুটি 35%-এর আশেপাশে গেলে
হয়। এবার আপনারা বলেছেন যে এই সার্ভেগুলোর সময় মোদিজি তার প্রচার শুরু করেননি, মমতাজিও তার প্রচার শুরু করেননি। অঙ্কটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে যদি বিজেপি এই প্রচার মোদিজির ফলে স্ট্রাইক রেট 35 এর ওপর যায় তাহলে কিন্তু তাহলে ফল BJP ভালো আরো হবে, বাড়বে। ফল ভালো হবে। এবং এই আচ্ছা, উল্টোটা কেন ধরছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করার পর তো ফল নিশ্চয়ই ভালো হবে। তৃণমূলেরটাও যদি হয় আর সমানুপাতিক হবে কিনা সেটা তো সময় সমানুপাতিক বলবে। হবে, কিন্তু এই ট্রাইপোলার হ্যাঁ। ফাইটটা ক্রমশ বাইপোলারের দিকে যাচ্ছে। আমি আপনার প্রথম যে সার্ভেটা খুব মন দিয়ে দেখেছিলাম, সেকেন্ডটাও দেখেছি, যেটা দেখবেন প্রথমবার বামফ্রন্টের ভোটটা যে শতাংশ দেখেছিলাম 22% সেটা থেকে আস্তে আস্তে কমছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রীতি অনুযায়ী তারা থার্ড পার্টিকে ভোট দেবে ভাবছে, যে দুঃখটা আমরা বহুদিন বিজেপি পেয়েছে থার্ড পার্টি হওয়ার ফলে বাইপোলার ফাইটে। আপনি বলছেন সেটা আপনাদের দিকে সেটা আমাদের, এটা shift কিন্তু করছে। যত Fair ভোট enough. এগোবে একদম। সুমন ভাই, তত কিন্তু এইটা বাইপোলার ফাইটের দিকে যাবে এবং বিজেপির ভোট শতাংশ বাড়বে। দেখা যাক, 23-এর আগে জবাব পাওয়ার তো কোনো উপায় নেই। সুমন বাবু, নারদা সারদা আবার আরেকবার ফোরফ্রন্ট। না না, নারদা সারদা তো মানে 2013 থেকেই আছে না, সারদা নারদাটা পরে হ্যাঁ, কিন্তু আপনি 2016 এসছে। পশ্চিমবঙ্গের 2013 মাটিতে দাঁড়িয়ে থেকেই দেশের প্রধানমন্ত্রী বলছেন বলছেন, এবং সঙ্গে সঙ্গে এটাও তো দেখা যাচ্ছে যে নারদা সারদার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা আবার প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে মানে তার যে মঞ্চ, সেই মঞ্চ শেয়ার করছেন। অর্থাৎ 2014 সালে তাদেরকে ধরাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর 2019-এ তাদের মঞ্চে তুলে ওই মেহুল ভাইকে যেরকম স্বীকৃতি দিয়েছিলেন আমালা মেহুল ভাই বলে, ঠিক একইভাবে তাকে স্বীকৃতি জানাচ্ছেন। অর্থাৎ তাদের কোনো শাস্তি হবে না। হয়নি তো, ধরুন হেমন্ত বিশ্ব শর্মা, বাবুল সুপ্রিয়, কারোর ক্ষেত্রেই তো আমরা দেখেছি যে এদের নামে অভিযোগ থাকা সত্ত্বেও সিবিআই এদের টিকি ছোঁয়নি। ফলে গোটা প্রক্রিয়াটা নিয়েই মানুষের মনে সন্দেহ, মানুষ জানে সিবিআইকে কেন ব্যবহার করা হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী এ রাজ্যে এর আগের মিটিংয়ে আমি সুমনবাবু নির্বাচন কমিশনে আলাদা করে আসবো। নারদা সারদা আরো একবার সেই সামনে এলো। আমি শুধু একটা কথা বলি, আজকে কোচবিহার আলিপুরদুয়ারে তো সভা হচ্ছে, হ্যাঁ। এবং সেই সভায় যে লক্ষ লক্ষ মানুষ নরেন্দ্র মোদী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অ্যাটেন্ড করছেন, তারাও তো চিট ফান্ডের সাফারার। এই মানুষগুলোকে প্রতারণা কেন? 2014 থেকে মানুষকে বারবার, আপনার মনে আছে, সেই কোমরে দড়ি পরিয়ে ঘোরানো এবং জেলবন্দি করবো, অনেক গল্প শুনেছি। দিল্লির লাড্ডু আপনি আমাকে 2014 সালে। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা বন্ধ হওয়া দরকার। নির্বাচন কমিশন এখন এয়ার স্ট্রাইক নিয়ে সেনাদের ব্যবহার করতে বারণ করছেন। আমার মনে হচ্ছে এবার সময় এসছে যে এবার নির্বাচন কমিশনের বলা উচিত যে অনেক হয়েছে সারদা নারদা নিয়ে, 6 বছর তুমি কিছু করোনি, এবার তোমরা এটা নিয়ে আলোচনাটা বন্ধ করো। মানুষকে ফ্যান্টাস্টিক পয়েন্ট পার্থবাবু। আলটিমেটলি মানুষগুলো যারা প্রতারিত তারা কিন্তু তাদের ভাগ্যে শূন্য, শুধু প্রতিশ্রুতি আর পাল্টা অভিযোগ, এর বাইরে কিছু পাচ্ছে না। একদমই, আসলে প্রতিশ্রুতিগুলো সবকটাই তো ফিউচার টেন্সে হয়, এটা একটা সুবিধা প্রধানমন্ত্রীদের বলা। এবং পাস্ট টেন্সের যে কাজগুলো হয়েছে 14 থেকে 19, ঠিক 14-তে এসে উনি একই কথা বলে গেছিলেন যে এই রাজ্যে চিটফান্ড দুর্নীতি এই প্রশ্নে কড়া অবস্থান নেবে কেন্দ্রের সরকার। 5 বছর গেছে, এমন কড়া অবস্থান যে সেখানে দাঁড়াচ্ছে, দেখা গেল যে শাসক দলের এই রাজ্যের নেতা মন্ত্রী অভিযুক্ত যারা জেলে গেছিলেন, জেল থেকে বেরিয়ে এলেন, আর যারা জেলে যাবো করছিলেন তারা আবার দলবদল করে বিজেপিতে চলে গেলেন। আমি বলছি যে এই যে সুন্দর চমৎকার একটা ট্রান্সফার মেকানিজম, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত যারা, তারা ইনফ্যাক্ট সিট শেয়ার করছেন, আপনি যদি বলেন মঞ্চ ভাগও করে নিচ্ছেন দুপক্ষে, এবং এই কারণের জন্য এরা না মানুষকে আরও এক দফা বোকা বানাচ্ছেন। সম্ভবত এই নির্বাচনী সভাগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে 5 বছরে যে কাজ করলেন না, আজকে উনি বলছিলেন যে সারদা মানে ঠাকুরের নাম। আমি তো দেখলাম যে রাজনাথ সিংহ এই কথাই বলেছিলেন, এখানে এসে একটা বড় সভা করে, তার আর সারদার মানে রামকৃষ্ণ সারদার বাইরে কিছু মনে পড়লো না গত 5 বছরে। আমি বলছি তারা যাদের ঠাকুরের নাম ছাড়া কিছু মনে পড়ে না, তারা এই দুর্নীতি এবং এই দুর্নীতিকে লুকিয়ে রাখতে গত 5 বছর যেভাবে সাহায্য করলো, আমি বললাম সেটা হচ্ছে একটা রেকর্ড। আপনি আজকের ওরা বলছেন রোজভ্যালির কথা, সারদার কথা। আচ্ছা, সিবিআই আপনি যদি বলেন, আমরা দেখলাম যে সিবিআই এর মানে উপর নিয়ন্ত্রণ জারি করার জন্য, সিবিআই কতটা পঙ্গু হয়েছে, অ্যাক্টিভ আছে সেটা অন্য কথা, কিন্তু রাত 12টার সময় সিবিআই দপ্তরে তার ডিরেক্টর বদল হয়ে গেল, যে কারণ সিবিআই এর স্বচ্ছতা আনতে চান দেশের প্রধানমন্ত্রী। এমন স্বচ্ছতা আনলেন, তারপর থেকে হচ্ছে যে যাবতীয় তদন্ত দুর্নীতি যা শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ছিল, সেগুলো সব ধামাচাপা পড়লো। এমন সিবিআই তৈরি হলো এবং সেই ডিরেক্টর কার্যত রিইনস্টেট করলো সুপ্রিম কোর্ট। এবং আমি বললাম এই সিবিআই আনফরচুনেটলি আসলে এটা না কখনো আপোষের অস্ত্র, কখনো হচ্ছে যে অপারেশনের অস্ত্র। অর্থাৎ যখন যেমন প্রয়োজন হচ্ছে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক একে অন্যের সাথে খুব রেসিপ্রোকেটিং বলে এই অস্ত্রটা ব্যবহার করছেন। এবং আমি বলছি রাজায় রাজায় যুদ্ধ, প্রাণ যায় উলু খাগড়ার, এটা ক্লাসিক এক্সাম্পল চিটফান্ড নিয়ে বিজেপি এবং তৃণমূল যা গত 5 বছর ধরে করছে, এবং তাতে প্রতারিত মানুষের ভাগ্যে যা জুটছে। এবং আমার ধারণা
এরা এই জবাব সামনের নির্বাচনের লোকসভার ভোটে নিশ্চয়ই দেবে। শোনো না, আমি একটা পয়েন্ট অ্যাড করবো। আর 72 ঘন্টা বা 3 দিন বাদে নির্বাচন, আপনি দেখেছেন ভারতীয় জনতা পার্টি এখনো ম্যানিফেস্টো ডিক্লারেশন হয়নি। তো মানুষের কাছে কি কথা বলছেন? যেটা সর্বভারতীয় দল তার ম্যানিফেস্টো এখনো মানুষের কাছে নিয়ে এলো না। আপনাদের দেখাবো যে পুলিশ কর্তাদের বদলি নিয়ে চাপানুতর মুখ্যমন্ত্রী চিঠি দিলেন এবং আজকে নির্বাচন কমিশন সুমনবাবু যেটা বলছিলেন যে পাল্টা জবাব দিল। আপনি দুজন পুলিশ অফিসারকে সরিয়ে দিয়ে নির্বাচন জিতবেন, ওগুলো বালি সব অফিসারই আমাদের অফিসার, এটা জেনে রাখবেন। লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হয়েছে কলকাতা বিধাননগরের পুলিশ কমিশনার এবং বীরভূম ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে। রবিবার আলিপুরদুয়ারের সভা থেকে এ নিয়ে মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, যেখানে তিনি লিখেছেন, শুক্রবার প্রধানমন্ত্রী তথা বিজেপি প্রার্থী একটি টিভি শোয়ে বলেছিলেন বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তাই সেখানে 7 দফায় নির্বাচন হচ্ছে। তারপরেই পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়ার জন্য কমিশনের নির্দেশিকা জারি হয়। পরপর যা ঘটছে তাতে সন্দেহ হয় যে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য কমিশন আদৌ সাংবিধানিক দায়িত্ব পালন করছে নাকি কেন্দ্রের শাসক দল বিজেপিকে খুশি করতে কাজ করছে। প্রসঙ্গত শুক্রবারই এবিপি আনন্দর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। आपको लगता है इस बार बंगाल में चुनाव निष्पक्ष तौर पे हो पाएंगे, क्योंकि वहाँ इतिहास रहा है हिंसा का चुनाव के दौरान? देखिए, अब तक के सभी इलेक्शन कमिश्नरों ने ये रिपोर्ट की हुई है। सर्ट कोर्ट के मामलों में भी रिपोर्ट, जब लेफ्ट था तब भी यही हाल था, जब दीदी आई तब से ये हाल है, हिंसा बहुत बड़ी मात्रा में हो रही है। तो ये लोकतंत्र के लिए चिंता का विषय है। मैं चाहूँगा कि लोकतंत्र में विश्वास के लोग नज़र रखें, ये इस प्रकार की हिंसा ना हो। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিয়েছে কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার চিঠিতে সাফ জানিয়েছেন, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 28 এ ধারায় দেওয়া অধিকারের সীমার মধ্যেই কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য সরকার যে পুলিশ অফিসারদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে তারা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকে ফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকেন। কমিশনের উপর ক্ষোভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल की स्पीड ब्रेकर दीदी चैन से सो नहीं पा रही है और सारा अपने अफसरों पर गुस्सा निकाल रही है, इलेक्शन कमीशन पर गुस्सा निकाल रही है। পশ্চিমবঙ্গে রেকর্ড 7 দফায় লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ভোট ঘোষণার সময় থেকে। কিন্তু এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তার আঁচ পেতে সমীক্ষা চালিয়েছে দ্য নিয়েলসেন। সমীক্ষায় তারা প্রশ্ন করে, পশ্চিমবঙ্গে কি আরও কম দফায় লোকসভা ভোট হওয়া উচিত ছিল? সমীক্ষায় দেখা যাচ্ছে 41% মানুষ মনে করছেন ভোট আরও কম দফায় হওয়া উচিত ছিল, 30% মানুষ মনে করছেন 7 দফার কমে ভোট হওয়া উচিত ছিল না, 29% মানুষ কিছু বলতে পারেননি। দফার পাশাপাশি ভোটের নিরাপত্তা নিয়েও শাসক বিরোধী তরজা চলছে। গোটা পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে কংগ্রেস। দ্য নিয়েলসেনের সমীক্ষায় প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর ঘোষণার বিজেপির দাবিকে কতজন সমর্থন করেন? 40% মানুষ জানিয়েছেন তারা এই দাবির সঙ্গে সহমত, 35% মানুষ জানিয়েছেন তারা বিজেপির দাবির সঙ্গে সহমত নন, 25% কিছু বলতে পারেননি। দ্য নিয়েলসেনের সমীক্ষায় এর পরের প্রশ্ন ছিল, লোকসভা ভোটে কি সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত? সমীক্ষায় দেখা যাচ্ছে 66% মানুষ মনে করছেন হ্যাঁ, অর্থাৎ সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত। 13% মানুষ মনে করছেন সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত নয়, 21% কিছু বলতে পারেননি। কখনো আর্মির নামে মিথ্যে কথা বলছে, কখনো সেন্ট্রাল ফোর্স, ওরাও আমাদের ভাই বোন, আমি ওদের বিরোধিতা করি না। আজকে বিজেপি আছে, ওদের কথা শুনছে, কালকে বিজেপি থাকবে না, ওদের কথা শুনবে না। বলে দেওয়া হচ্ছে যাও তৃণমূল কংগ্রেসকে গিয়ে ধরপাকড় করো, অত সস্তা। নির্বাচনের পরে এরা তো চলে যাবে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের 2 দিন বাদে চলে যাবে, তখন তো রাজ্য সরকারই থাকবে, এই রাজ্য সরকারের ফোর্সই থাকবে, তাদের নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাম্প্রতিককালে তৃণমূল নেত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী কিংবা দলের জেলা সভাপতি একাধিকজন একাধিক মন্তব্য করেছেন। কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে থ্রেট করে, হাত মুচড়ে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর, এটা জেনে রাখুন। খুব ভরসা সেন্ট্রাল ফোর্সের ওপরে, সেন্ট্রাল ফোর্সের ভরসায় যারা থাকে তারা মূর্খের স্বর্গে বাস করে।
দুদিনের জন্য সেন্ট্রাল ফোর্স আসে চলে যায়, যে শান্ত পশ্চিমবঙ্গের বাতাবরণ, এটার কৃতিত্ব পুরোটাই স্টেট পুলিশ এবং আমাদের স্টেট গভর্নমেন্টের ওপরে যায়। এই প্রেক্ষিতে দ্য নিয়েলসনের সমীক্ষায় প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করে কি তৃণমূল নেতারা নিজেদের ক্ষতি করছেন? সমীক্ষা ইঙ্গিত 40% মানুষ মনে করছেন তৃণমূল নেতারা এভাবে নিজেদের ক্ষতি করছেন। 26% মানুষ মনে করছেন তৃণমূল নেতারা নিজেদের কোনো ক্ষতি করছেন না। 34% মানুষ কিছু বলতে পারেননি। 3 দিন পরেই শুরু হবে লোকসভা ভোট। সমীক্ষার আভাস বাস্তবের কতখানি কাছাকাছি তা বোঝা যাবে ভোটের ফলেই। এবিপি আনন্দ। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স নিয়ে কি বলছে এই সমীক্ষা? দ্য নিয়েলসন কোম্পানি যা পাঠিয়েছে আমাদের, দেখাবো। আসল লড়াই শুরু হবে আর 3 দিন বাদে 11 তারিখ থেকে। কি ভাবছে দেশের মানুষ? তাদের মন বুঝতে সি ভোটারের মতোই আর এক খ্যাতনামা সমীক্ষক সংস্থা দ্য নিয়েলসন কোম্পানিকে দিয়েও সমীক্ষা করেছি আমরা। কি উঠে এলো সেই সমীক্ষায়? নিয়েলসনের সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন? খুব ভালো বলেছে 18% বঙ্গবাসী, ভালো বলেছে 21%, মোদী সরকারের পারফরমেন্স মাঝারি বলেছে 39%, খারাপ বলেছে 15%, খুব খারাপ বলেছে 4%, 3% কিছু বলেনি। মোদীবাবু, আপনার রাজত্বে আপনি বলেছেন 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ে চাকরি দেবেন দেশে। 2 কোটি লোক বেকার হয়ে গেছে, উঠে একজনকে চাকরি দেননি। मैं कई क्षेत्रीय दलों के नेताओं के बयान पढ़ रहा हूं। हम तो चाहते हैं कि हंग पार्लियामेंट आए। अब देश को तय करना है कि एक कमजोर सेंटर देश के हित में होगा या एक निर्णय लेने वाला प्रधानमंत्री जो बहुमत की सरकार का प्रधानमंत्री होगा। हमारा मुख्य कैंपेन का थीम निकलेगा, फिर एक बार मोदी सरकार। বঙ্গবাসীকে দ্য নিয়েলসন কোম্পানি সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, কেন্দ্রের বিজেপি সরকারের পারফরমেন্স কেমন? 14% বলেছে খুব ভালো, ভালো বলেছে 26%, মাঝারি বলেছে 34%, বিজেপি সরকারের পারফরমেন্স খারাপ বলেছে 17%, খুব খারাপ বলেছে 6%, 3% কিছু বলেনি। मोदी जी के नेतृत्व में जो सरकार चली है वो लगातार 5 साल काम करती रही है, और एक प्रकार से मैं कहूं 5 into 365 into 24/7 सरकार थी। এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে 5 বছর ক্ষমতায় কে ছিল? বিজেপির নরেন্দ্র মোদী বাবু। মোদী বাবু মোদীতে ছিলেন, কিন্তু জনগণের জন্য কিচ্ছু করেননি। 5 বছর আপনি কি করলেন? জনগণ তো কৈফিয়ত চাইবে। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স কেমন? নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী খুব ভালো বলেছে 29% রাজ্যবাসী, মমতার কাজ ভালো বলছে 33%, মুখ্যমন্ত্রী হিসাবে মমতার পারফরমেন্স মাঝারি বলছে 25%, খারাপ বলছে 8%, খুব খারাপ বলেছে 2%, কিছুই বলেনি 3%। মোদী বাবু, আমরা 2 টাকা কিলো চাল দিই আর আপনি বেকারি তৈরি করেন। 2 কোটি ছেলে মেয়েদের বেকার করলো কে? मोदी सरकार हमारे के। मैं पूरे देश में तेज गति से काम कर पाया, लेकिन बंगाल में उतनी गति से नहीं कर पाया। इसका कारण क्या है मालूम है? पश्चिम बंगाल में एक स्पीड ब्रेकर है, स्पीड ब्रेकर। इस स्पीड ब्रेकर को यहां के लोग दीदी के नाम से जानते हैं। তৃণমূল সরকারের পারফরমেন্স কেমন? এই প্রশ্নের উত্তরে দ্য নিয়েলসনের সমীক্ষায় 21% বলেছে খুব ভালো, 32% বলেছে ভালো, 29% বলেছে মাঝারি, খারাপ বলেছে 10%, খুব খারাপ বলেছে 4%, 4% কিছু বলতে চায়নি। আগামী দিন জেনে রাখবেন, বাংলায় সরকার গঠন করবে 42 চাই 42। বাংলায় দিল্লি সরকার গঠন করবে, তৃণমূল কংগ্রেস করবে, ভারতবর্ষকে পথ দেখাবে, সবাইকে নিয়ে চলবে। राजनीति में जमीन खिसकना क्या होता है, अगर किसी को समझना हो तो दीदी की बौखलाहट, दीदी का गुस्सा, इतने से ही समझ सकता है। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন দিল্লিতে নির্ণায়ক হবে তৃণমূল। মোদী অমিত শাহরা কটাক্ষ করে বলছেন বিরোধীদের মধ্যে সবাই প্রধানমন্ত্রী পদের দাবিদার। আর এই প্রেক্ষাপটে দ্য নিয়েলসনের সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কাকে দেখতে চান বঙ্গবাসী।
41% বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, 32% বলেছে নরেন্দ্র মোদী, 12% বলেছে রাহুল গান্ধী। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 বছর আগে মোদী দেশের তরুণ প্রজন্মকে ভাওতা দিয়েছিলেন বলে অভিযোগ বিরোধীদের দাবি, মোদী সরকার বছরে 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তার ধারে কাছে পৌঁছতে পারেনি। এ রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধেও কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হওয়ার অভিযোগে সরব বিরোধীরা। এনএসএসর ফাঁস হয়ে যাওয়া রিপোর্টে দাবি করা হয়েছে দেশে বেকারত্বের হার 2017-18 সালে হয়েছে 6.1%, যা বিগত 45 বছরের সর্বোচ্চ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইর সমীক্ষা বলছে 2017 ফেব্রুয়ারিতে বেকারত্বের বৃদ্ধির হার ছিল 5%, 2018 ফেব্রুয়ারিতে বেড়ে হয় 5.9%, আর 2019 ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে 7.2%। এই পরিস্থিতিতে দ্য নিয়েলসেনের সমীক্ষায় বঙ্গবাসীকে প্রশ্ন করা হয়েছিল এই মুহূর্তে 3টি বড় সমস্যা কি কি। 37% বলেছে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা, 31% কাছে দুর্নীতি বড় ইস্যু, মূল্যবৃদ্ধি বড় সমস্যা বলেছে 23%। শেষ অবধি জনতার আশীর্বাদ কোন দল পায় আর কে রোষের মুখে পড়ে, উত্তর মিলবে 23 মে। এবিপি আনন্দ। শোনবাবু, আজকের ডেভেলপমেন্টে আসি। ইলেকশন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন। ইলেকশন কমিশন জবাবে বলছেন যে এক আইন মেনেই করা হয়েছে যা করা হয়েছে, এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অর্থাৎ পুলিশ অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এই অদলবদল করা হয়েছে। না, আমি তো সেই জন্যই আপনারা দেখিয়ে দিলেন আমি যেটা বলতে চাইছিলাম, যে প্রধানমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন করা হলো এবং এটা বিজেপির প্রেসারে হয়েছে, সন্দেহের কোনো জায়গা নেই। মানে এমনি সাধারণ পদ্ধতি হচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে একটা প্যানেল চেয়ে পাঠানো এবং তার থেকে একজনকে ওখানে দায়িত্ব দেওয়া, সেই পদ্ধতি মানা হয়নি, একেবারে সরাসরি নাম ঘোষণা হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে যে কিভাবে হচ্ছে, কারা করছে, কিভাবে কেন করছে। এবং সবথেকে আশ্চর্যের কথা যে নির্বাচন কমিশনের আন্ডারে কি প্রধানমন্ত্রী পড়েন? আপনি অমিত শাহ পড়েন। আমি তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক সভায় সেনাকে নিয়ে যেভাবে কথা বলছেন, যে সেনা জওয়ানদের কথাটা মানে নির্বাচনে ব্যবহার করা যাবে না বলে বারবার নির্বাচন কমিশন বলেছিল, তারপরেও তো আমরা দেখছি একাধিকবার সেনার কথা উনি বলেছেন। দেশাত্মবোধের প্রসঙ্গ প্রত্যেকটা জায়গাতে অমিত শাহ, নরেন্দ্র মোদী আনছেন, একটাও চিঠি তাদের বিরুদ্ধে দেওয়া হয়নি। আপনি ভেবে দেখুন যে প্রধানমন্ত্রী এমন একজন, মানে প্রধানমন্ত্রী এতটাই মানে একনায়কতন্ত্রী যে আপনাদের চ্যানেলে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি সরাসরি বলছেন, ধমক দিয়ে বলছেন যে সাংবাদিকরা কি প্রশ্ন করবে, কি প্রশ্ন করবেন না। এর আগে একটা টিভি চ্যানেলের উদ্বোধনে সাংবাদিকদের বিষয়টা আমাদের উপর ছেড়ে দিন, আমরা বুঝে নেব। আমি বলছি না, আমি সরবাবুর কাছে যাব। ডিক্টেটরশিপ তো চলছে। সরবাবু, সেই ডিক্টেটরশিপ সুমন বাবুর যেটা মারাত্মক অভিযোগ, প্রতিবাদ করা নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের ওপর গোটা দেশের ভোটের ভবিষ্যৎ এবং বর্তমান নির্ভর করছে, সেই কমিশন নিয়ন্ত্রিত হচ্ছেন, প্রভাবিত হচ্ছেন প্রধানমন্ত্রীর দ্বারা। দেখুন, আপনার 66% লোক এখানেই বলেছে যে তারা কেন্দ্রীয় বাহিনী চায়। এটা হচ্ছে থ্রু এক্সপিরিয়েন্স। পঞ্চায়েত, লোকাল বডি ইলেকশনসটা পশ্চিমবঙ্গে কীরকম হয়েছে আমরা সবাই ভুক্তভোগী দেখেছি। তাই জন্য পোস্ট সেশন এরাতে আপনার কেন্দ্রীয় নির্বাচন কমিশন থ্রু আউট দ্য পিরিয়ড অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে করেছে। সেটা যে যখন বিরোধী শক্তি আছে রেজাল্টগুলো থেকে কিন্তু যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী কি এবং এই নির্বাচনের সময় এই রাজ্যে আসছে? মারাত্মক। আমি এটা আরেকটা বলে নি, জঙ্গলমহল থেকে 30 কোম্পানির বেশি উঠে গেল। যদি কেউ ভালো পড়াশুনো করে থাকে, মাস্টারমশাই যদি কঠিন খাতা দেখে তো অসুবিধে নেই। তো এত উন্নয়ন হয়েছে, 42-এ 42, তো নির্বাচন কমিশন শক্ত যদি গার্ড দেয় তো ক্ষতিটা কোথায়? অসুবিধা কিছু নেই তো, প্রতিবাদ করা যাবে না? হ্যাঁ, প্রতিবাদ পদ্ধতিগতভাবে ভুল আছে বলা যাবে না। পদ্ধতিগত ভুলটা দেখবেন সুপ্রিম কোর্ট। আর যেটা কথা হচ্ছে, আপনি সিআরপিএফ এর কথা বলছেন, সিআরপিএফ পাওয়া যাবে কিনা আমরা বলছি তো সিআরপিএফ দিয়ে হোক। মানুষও জানিয়ে রাখি, প্রথম 2 দফায় কেন্দ্রীয় বাহিনীর যা প্রয়োজন তার আশেপাশে ফিগার আসছে না, আশেপাশে ফিগার আসছে না। সেটা নিয়ে কথা উঠছে, আলোচনা হয়েছে, আপনারাও টিভিতে দেখিয়েছেন, আমরাও যেটা কথা বলে শুনতে পেয়েছি। ভাবুন, 30টা রাজ্যে ভোট হবে, তো কেন্দ্রীয় বাহিনীর সমস্ত বুথে যদি দিতে হয় একটা রাজ্যে, তাহলে তার যে ফোর্স দরকার, আমি তো ভাবছি দাবি ছিল আপনাদের, শুভময় বাবু। না, দেখুন, আসলে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা সমীক্ষা, একটা ইনফরমেশন লুকিয়ে আছে, সেটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে সবাই কেন্দ্রীয় বাহিনী চাইছেন, এরকম একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং ভোট কর্মীরা কিন্তু তারা ডেমনস্ট্রেশন দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এর একটা ইমপ্লিকেশন কিন্তু বিজেপির দিকে সমর্থন একটু মুভ করছে, সেইটা
নাহলে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে লোকে এত হইচই করবেন কেন? আপনি বলছেন মানুষ কোথাও কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপিকে রাইট ইকুয়েট করে দেখছে। মানে আমি একদম ঠিক না, বলছি না, হ্যাঁ। কিন্তু এইটা দ্বিতীয় প্রশ্ন। সুতরাং সেদিক দিয়ে বিজেপির পক্ষে আপনারা যে ভোট সমীক্ষায় বেশি শতাংশ দেখিয়েছেন, ভালো কথা। অন্যদিকে যে সার্ভে যখন প্রশ্ন করা হয়েছে, আপনাকে চট করে দেখে নিন, আগ্রাসী রাজনীতি কিন্তু সাংঘাতিকভাবে সামনে এসছে এই ভোটে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের রাজনীতি, আমি বলছি না সবাইকে ব্যাকফুটে খেলতে হবে, একটু আগ্রাসী রাজনীতিতে অনেক সময় ভোট বাড়ে, সারা মাঠ উঠে নেমে একসঙ্গে লোকে খেলছেন, 75-এর ওপরে কাউকে রাখছেন না, কেন্দ্রে প্রার্থী করছেন না। এই যে একটা মানে কিশোরদের নিয়ে, যুবকদের নিয়ে যে বড় লড়াই, এই আগ্রাসী রাজনীতির লড়াইয়ে কাদের কথা শোনা যাচ্ছে না, কারা একটু থমকে যাবেন, তারা হচ্ছেন মধ্যবিত্ত শিক্ষিত মানুষরা। সমীক্ষায় তারা সম্ভবত ধরা পড়েননি। এই যে এত বিরাট ভোট বিজেপির দিকে, তৃণমূলের দিকে দেখছেন, এখানে কিন্তু হয়তো একটু শিক্ষিত বুদ্ধিমান মানুষ তারা উত্তরটা দিতে জাননি। বাকিদের জন্য দেখবেন জানি না বলতে পারবো না শতাংশটা এত বেশি। এইবার অস্বাভাবিক বেশি। বামদের কাছে যেটুকু আশা, একদম বামপন্থীরা পুরো মুছে গেলেন এরকম পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে এখনো হয়নি। 1-2টা আসন, 2-3টে আসন হবে কিনা শহরের আশেপাশে, তার এই একমাত্র আশা যে আগ্রাসী রাজনীতির ফাঁকে পড়ে মধ্যবিত্ত বাঙালি উত্তর দেননি। শেষ সেটা হচ্ছে যে টিএমসির থেকে বিজেপির দিকে বা বামেদের থেকে বিজেপির দিকে প্রচুর ভোট যেতে পারে কেন, যদি একটা রাজনৈতিক ব্যাখ্যা, খুব ভুল ব্যাখ্যা হতে পারে, কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বামেরা বুঝতে পারছেন তাদের পক্ষে আর টিএমসিকে সরানো সম্ভব নয়। সেই জায়গায় বামেরা যদি ভাবেন বিজেপি লড়াইটা দিক না, এবং বিজেপি ক্ষমতায় এলে টিএমসি যে ধরনের রাজনৈতিক দল, তারা যদি মাটি কামড়ে না থাকতে পারে, পরবর্তীকালে বিজেপির বিরোধী শক্তি হিসেবে বামেরা আবার নতুন করে ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে। এবং তার একটা উত্তর কিন্তু 2019 ভোটে একটা আসতেই পারে। আমি শুধু একটা জিনিস বলবো, আপনার প্রথম অংশের সমীক্ষায় একই সাথে না প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, এই রাজ্যে 8 বছর ধরে তৃণমূল আছে, ঠিক, এবং আমাদের এখানে 5 বছর ধরে দেশে বিজেপি আছে, এবং গোটা দেশে যে ইস্যুগুলো নিয়ে আমরা চর্চা করে চলেছি, কর্মসংস্থান, কৃষি সংকট, দুর্নীতি, এভরিথিং, তার কোনো না কোনো ম্যানিফেস্টেশন এই রাজ্যেও আছে। তাহলে এবার এই অবস্থায় দাঁড়িয়ে দুটো দলই, শাসক দল, আমি দেখতে পাচ্ছিলাম যে প্রায় একজন 42%, একজন 36% ভোট রাইজ হচ্ছে। এটা সাধারণত খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, এবং একটা চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় এরকম একটা জায়গায় ক্ষেত্রে এর একটা ব্যাখ্যা সমীক্ষকরা দিচ্ছেন বালাকোট। হ্যাঁ, হতে পারে যে বালাকোট হতে পারে, কিন্তু আমি বললাম আবারও যে যেরকম শোকের আয়ু 20 শতাব্দীতে হচ্ছে লিমিটেড, সিমিলারলি আবেগের আয়ু হচ্ছে যে খুব বেশি দীর্ঘ হয় না, সেখানে মানুষের জ্বলন্ত ইস্যুগুলো আসবে। এবং আরেকটা ছোট্ট ইস্যু, যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, আসলে কেন্দ্রীয় বাহিনীর প্রতি এই ভরসাটা তখনই বাড়ে যখন দেখবেন পুলিশ বাহিনীর উপর ভরসাটা কমতে থাকে। এবং যে কারণে এই কনফ্লিক্টিং সিচুয়েশনটা আসছে, যখনই শোনে যে কেন্দ্রীয় বাহিনী নেই, উড়ে পাওয়াই পুলিশ বাহিনী দিয়ে ভোট, মানে তো আসলে বাইক বাহিনী দিয়ে ভোট। আপনি তারপরে হচ্ছে যে এই প্রশাসন সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে, আপনি একথা ঠিক যে স্টেটের ইলেকশন কমিশনারও তিনিও প্রভাবিত হচ্ছিলেন শাসক দিয়ে। এখন এই বিতর্ক যদি আপনি করেন যে কেন্দ্রের নির্বাচন কমিশন হচ্ছেন কিনা, আমি সেই বিতর্কে রাজি আছি, কিন্তু ইলেকশন কমিশনার ব্যবহৃত হয়েছেন রাজনৈতিক স্বার্থে এবং জনস্বার্থের বিরুদ্ধে গত ইলেকশনে। আমরা এটাই তফাৎ, যে সেই যে ইন্টারভেনশনটা দরকার। নিয়েলসনের ভোটের সমীক্ষায় আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যে 50%-এর উপরে কিন্তু খুব বেশি প্রার্থীরা যেতে পারেননি। এক সম্ভবত মেদিনীপুর গেছেন, আরেকজন কেউ গেছেন। এই যে তৃণমূলের ভোটটা কিন্তু 40, 44, 43 এর মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এখানে আমার একটা অবজারভেশন আছে, 2016 বিধানসভা নির্বাচনের পর বামপন্থী ভোটের একটা বড় ইরোশন হয়ে গিয়েছিল কিন্তু এর দিকে, বিজেপির দিক, সেটা রেস্ট্রিক্টেড করতে পেরেছেন ওরা। কংগ্রেসের ভোটও কিছুটা গিয়েছিল, কিন্তু ইদানিংকালে গত 1-1.5 বছরে তৃণমূলের একটা বড় ভোট কিন্তু বিজেপির দিকে গেছে, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশয়ের কারণ। তার কারণ 50%-এর উপরে উঠতে পারছে না। এত উন্নয়ন যদি করে থাকতেন তাহলে 50%-এর উপরে যেতে পারছেন না, 42, 43, এবং কোনো কোনো জায়গায় 3%। ঘাটালের মতো জায়গায় দেব 3%-এ ভারতী ঘোষকে থেকে লিড করছেন, আপনাদের নিয়েলসনের সমীক্ষায় রয়েছে। এবং এখানেই কিন্তু ইঙ্গিতটা যে তৃণমূলের একটা বড় ভোট, নানান ফ্যাক্টরস আছে তার মধ্যে, না পাওয়া আছে, আভ্যন্তরীণ লড়াই আছে, এবং পুরনো তৃণমূল, বর্তমান তৃণমূল, আদি সুমনবাবু প্রতিক্রিয়া নিব। তার আগে দল বদল, পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, নতুন বিজেপি, পুরনো বিজেপি প্রায় গুলিয়ে যাওয়ার মতো অবস্থা। কে কোন দলে ছিলেন, কে কোন দলে আছেন, কালকে কাকে কোন দলে দেখব,
এটা নিয়েও সমীক্ষকরা প্রশ্ন করেছিলেন এই রাজ্যের মানুষকে। দেখুন, লোকসভা ভোটের মুখে রাজনৈতিক শিবির বদলাচ্ছেন অনেক হেভিওয়েট নেতাই। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। লোকসভা ভোটে তাকে পটনা সাহিব কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। আর এক প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদও পদ্ম শিবির ছেড়ে এসেছেন কংগ্রেসে। আবার সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জয়প্রদা। রামপুর লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে পদ্ম শিবির। কিন্তু সাধারণ মানুষ ভোটের আগে নেতাদের দলবদলকে কিভাবে দেখেন তা বুঝতেই সম্প্রতি সমীক্ষা চালিয়েছে দ্য নিয়েলসেন সংস্থা। সমীক্ষায় প্রশ্ন করা হয়, আপনার সাংসদ বর্তমান দল ছেড়ে অন্য দলের হয়ে লড়লে আপনি কি তাকে ভোট দেবেন? 27% মানুষ জানিয়েছেন হ্যাঁ, অর্থাৎ সাংসদ দল বদল করলেও তাকেই ভোট দেবেন। 42% মানুষ জানিয়েছেন না, অর্থাৎ দল বদল করলে বর্তমান সাংসদকে তারা ভোট দেবেন না। 31% মানুষ এই প্রশ্নের উত্তরে কিছু বলতে পারেননি। ভোটের মুখে দল বদলের এই ধারা দেখা গিয়েছে এ রাজ্যেও। এর মধ্যে সবচেয়ে হেভিওয়েট নাম অবশ্যই ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দ্য নিয়েলসেনের সমীক্ষায় এ নিয়ে প্রশ্ন করা হয়, অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার প্রভাব কি তৃণমূলের ফলাফলে পড়বে? 22% মানুষ মনে করছেন অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের ফলে তার নেতিবাচক প্রভাব পড়বে। 25% মানুষ জানিয়েছেন অর্জুন সিংহ বিজেপিতে যাওয়ায় তৃণমূলের ফলে ইতিবাচক প্রভাব পড়বে। 20% মানুষ মনে করছেন অর্জুন সিংহর বিজেপিতে যোগদানের কোনো প্রভাবই তৃণমূলের ফলাফলে পড়বে না। 33% মানুষ কিছু বলতে পারেননি। অর্জুন সিংহের পাশাপাশি অন্যান্য দল থেকে আসা আরও কয়েকজন নেতাকে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। যেমন কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিশীথ প্রামাণিককে, যিনি একসময় তৃণমূলে ছিলেন। মালদা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিএম থেকে আসা খগেন মুর্মুকে। তৃণমূল থেকে আসা সৌমিত্র খাঁকে বিষ্ণুপুর আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। আর এক বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে যাদবপুরে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এ নিয়ে দ্য নিয়েলসেনের সমীক্ষায় প্রশ্ন করা হয়, বাংলায় ভোটের মুখে অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করে কি দলীয় নেতাদের প্রতি অন্যায় করছে বিজেপি? সমীক্ষায় দেখা গিয়েছে 47% মানুষ মনে করছেন অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করে বিজেপি দলীয় নেতাদের প্রতি অন্যায় করছে। 26% মানুষ মনে করছেন বিজেপি অন্যায় করছে না। 27% মানুষ কিছু বলতে পারেননি। দলবদলকারীদের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেলিব্রিটি প্রার্থীরা। যেমন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী, বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান, ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী সেলিব্রিটি হলে তার জনপ্রিয়তা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ঠিকই, কিন্তু তিনি সাংসদ হলে কি নির্বাচনী কেন্দ্রের বিশেষ কোনো লাভ হয়? এই প্রশ্ন করেছিল দ্য নিয়েলসেন। সমীক্ষায় দেখা যাচ্ছে 33% মানুষ মনে করছেন সেলিব্রিটি সাংসদ হলে নির্বাচনী কেন্দ্রের লাভ হয়। 34% মানুষ মনে করছেন সেলিব্রিটি সাংসদ হলে কেন্দ্রের কোনো লাভ হয় না। 33% মানুষ কিছু বলতে পারেননি। এবারের লোকসভা ভোটে এই ইস্যুগুলি কতটা প্রভাব ফেলবে, তাতে কোন দলের লাভ হবে কোন দলের ক্ষতি, তা শেষমেশ বোঝা যাবে 23শে মে। এবিপি আনন্দ। সৌরভবাবু, একটা কিন্তু কে জিতবেন কে হারবেন, দল বদলে কে টিকিট পেলেন এবং সেই টিকিটে বিপুল ভোটে জিতলেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু ওভারঅল মানুষ দল বদলকে ভালো চোখে দেখছেন। এটা 2019 বলে নয়, এর আগে 2016, 14 যতবার আমরা সমীক্ষা করেছি এটা কিন্তু এসেছে। সুমন ভাই, আমি একটা খুব নিরপেক্ষভাবে একটা কথা বলবো, তুমি কিছুক্ষণ যদি আমি ব্যক্তিগত মতটা বলতে। দেখুন, ক্যারিসম্যাটিক লিডারের উত্থানের পরে এই ব্যক্তি দল বদল করাটা কতটা এফেক্ট হবে আপনি রেজাল্ট বেরোলে বুঝতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হয়, দেখুন, তৃণমূলের ভোটার ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এবিসিডি এলো কি গেল কিছু এসে যায় না, কিন্তু দল বদলের ক্ষেত্রে রাজ্য বিজেপি তো পিএইচডি করতে পারে। এবার বিজেপিকে যারা ভোট দেয় তারা নরেন্দ্র মোদীকে দেখে। এবিসিডি প্রার্থী কে হলো না হলো কিচ্ছু এসে যায়, অন্য দল থেকে নেন কেন? এবার বলছি একটু, আপনি দেখবেন এই যে আপনার দল বদলের যে জায়গাগুলো, আপনার গ্রাসরুটে যাদের কিছু লোকজন আছে সেই ক্ষেত্রে তো মার্জিনাল এফেক্ট হতে পারে। আমরা কি বলছি, 400 আসনে আপনারা প্রার্থীর দিকে তাকাবেন না, নরেন্দ্র মোদীকে ভোট দিন। তৃণমূল কি বলছে, 42টা আসনে প্রার্থীর দিকে তাকাবেন না, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। তো সেই রকম একটা জায়গায় আপনার ইন্ডিভিজুয়াল প্রার্থী কে হলো না এলো ম্যাটারস ভেরি লিটল। আমি যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় সংস্থাগুলোর উপর এত বিশ্বাস কেন? এই যে ধরুন, আমি সামরিক বাহিনীর কথা বলছি না, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো যেভাবে চলছে, সিবিআই, ইডি, এনআইএ, তাদের নিয়ে তো মানুষের মনে প্রচুর সংশয় রয়েছে। আর দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে,
এই কদিন আগে Fine, শুনলাম point ভবানীপুরে taken. 21 লক্ষ টাকা একদম উদ্ধার মানে হয়েছে। এই টাকাগুলো কিন্তু মানে কারা নিয়ে আসছে এগুলো নিয়ে একটা মুখ্যমন্ত্রীর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় থেকে Convoy প্রায় থেকে 2 কোটি 1 কোটি টাকা 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এটা মানে গণতন্ত্রের একটা সর্বনাশ ভারতবর্ষে দেখতে পাচ্ছি, যে স্বরূপ বাবুকে দেখে ভোট দিতে পারবো না, ভোট দিতে হবে নরেন্দ্র মোদীকে দেখে। সুগত বোসকে দেখে ভোট দিতে পারবো না, ভোট দিতে হবে মমতা ব্যানার্জিকে দেখে। এটা তো পুরো একটা ফ্যাসিস্ট সিস্টেম হয়ে যাচ্ছে। আমি কি তাদের ইলেক্ট করছি, না একটা মানুষকে ইলেক্ট করছি আমার কেন্দ্রে? ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে বামফ্রন্টের আমলেও বলা হতো ল্যাম্পপোস্টকে দাঁড় করিয়ে দিন, সিপিএম ভোটে জিতবে। এই ফ্যাসিজম সিপিএমকে হারিয়েছে। এবং এই একই ঘটনা যদি ঘটে, শিক্ষিত যারা রাজনীতি করেন তাদের মাথায় রাখতে হবে যে মানুষ দেখে, একজন মানুষকে দেখে একটা সংসদীয় গণতন্ত্রে ভোট দিতে হচ্ছে, এর চেয়ে বড় বিপদ আর কিছু নেই। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতিতে যেতে যেতে এতক্ষণ অনেক সিরিয়াস আলোচনা হলো। বিরতির পর ফিরে এসে গোটা দেশের ছবিটা কি তা দেখাবো, কিন্তু তার আগে এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করার যে ক্ষমতা ভারত অর্জন করেছে আপনারা জানেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। এই মিশন শক্তি ঘিরেও রাজনীতির চাপানুতর কিন্তু একেবারেই থামছে না। বিজেপি বলছে এই সাফল্য বিজেপি, কংগ্রেস বলছে যেহেতু প্রকল্পে শুরু হয়েছে তাদের আমলে, এই সাফল্য একান্তভাবে কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদবরা অভিযোগ করছেন যে বিজ্ঞানীদের কৃতিত্বকে রাজনীতির ময়দানে ব্যবহার করছেন নরেন্দ্র মোদীরা। আজ এই গোটা চাপানুতর নিয়েই আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, হাসুন, কিন্তু ওই কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কার দখলে দিল্লি? আপনারা জানেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য গত 2 বছর ধরে কয়েক সপ্তাহের ব্যবধানে সি ভোটারকে দিয়ে গোটা দেশ জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষার সাম্প্রতিকতম ফলাফল, যেটা এই মাসের 5 তারিখ শেষ হচ্ছে, সেটা কি বলছে? এই মুহূর্তে 5 তারিখে যদি ভোট হতো তাহলে গোটা দেশের ছবিটা ঠিক কীরকম হতো? ইউপিএ কত পেত, এনডিএ কত পেত, বিজেপি কত পেত দল হিসেবে, বা কংগ্রেস কত পেতে পারে, এর একটা আভাস পাওয়ার আমরা চেষ্টা করেছি। আর এবার সেই ফাইনাল ট্যালি, গোটা দেশের ট্যালি আপনাদের সামনে রাখবো। আমি শুরুতেই দেখে দেবো 2014 সালের ছবিটা ঠিক কী ছিল। 2014 সালে আপনারা জানেন এনডিএ বিপুল সংখ্যক আসন এই দেশে জয় করেছিল, 336টি আসন, ইউপিএ 60টি আসন, অন্যান্যরা 147টি আসন। ভোটের শতাংশের হিসেবে এনডিএ পেয়েছিল 39% ভোট, ইউপিএ পেয়েছিল 23% এবং অন্যান্যরা 38%। আর এবার বিজেপি দল হিসেবে একা 282টি আসন পেয়েছিল, কংগ্রেস মাত্র 44টি। আপনাদের মনে থাকবে বারবার 2014 ফলাফল ঘোষণার দিন আমরা বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে কংগ্রেসের এত খারাপ ফলাফল কোনোদিন হয়নি। শতাংশের হিসেব কি বলছে? বিজেপি পেয়েছিল 31% ভোট এবং কংগ্রেস দল এককভাবে পেয়েছিল 20% ভোট। আর এবার সি ভোটারের সমীক্ষা কি বলছে, কি হতে পারে এই মুহূর্তে? সমীক্ষা বলছে এনডিএ পেতে পারে 267টি আসন, ইউপিএ পেতে পারে 142টি আসন, অন্যান্যরা 134টি আসন। আবার বলছি, এনডিএ পেতে পারে 267টি আসন, ইউপিএ পেতে পারে 142টি আসন এবং অন্যান্যরা 134টি আসন। ভোটের শতাংশের হিসেব কি বলছে? ভোটের শতাংশের হিসেব বলছে এনডিএ পেতে পারে 42% ভোট, ইউপিএ পেতে পারে 31% ভোট, অন্যান্যরা 27%। আবার বলছি, এনডিএ 42%, ইউপিএ 31%, অন্যরা 27%। বিজেপি
এককভাবে পেতে পারে 222টি আসন। আবার বলছি, বিজেপি এককভাবে, একা বিজেপি 222টি আসন এবং কংগ্রেস গতবারের থেকে দ্বিগুণেরও বেশি, কিন্তু 3টে ডিজিটে পৌঁছতে পারছে না, 2 ডিজিটে আটকে যাচ্ছে, 91টি আসন। আবার বলছি, বিজেপি 222টি এককভাবে, কংগ্রেস এককভাবে 91টি আসন। আর এবার পাশাপাশি ছবিটা যদি রাখি, 2014 সঙ্গে তুলনা করে এনডিএ 336টি আসন পেয়েছিল 2014 সালে, সেটা 69টা আসন কমে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দাঁড়াচ্ছে 267টি আসনে। ম্যাজিক ফিগারের থেকে কম, কিন্তু সামান্য কম। ইউপিএ 60টি আসন পেয়েছিল 2014 সালে, এই সমীক্ষা অনুযায়ী 82টি আসন বেড়ে 142টিতে দাঁড়াচ্ছে এই সমীক্ষা অনুযায়ী, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী। শতাংশের হিসেব, 2014 সালে এনডিএ পেয়েছিল 39% ভোট এবং এই সমীক্ষা অনুযায়ী এনডিএর ভোট বাড়ছে 3% বেড়ে সেটা হচ্ছে 42%। ইউপিএ 23% ভোট পেয়েছিল লোকসভা নির্বাচন 2014-তে এবং সেটা 8% বেড়ে 31% দাঁড়াচ্ছে সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী। এবার এককভাবে আসনের তুলনা যদি করি, বিজেপি একা 282টা আসন পেয়েছিল 2014 সালে, 60টা আসন কমে 222টিতে দাঁড়াচ্ছে এই সমীক্ষা অনুযায়ী। কংগ্রেস একা 44টা আসন পেয়েছিল 2014 সালে, দ্বিগুণেরও বেশি বেড়ে 47টা আসন বেড়ে 91টা আসনে দাঁড়াচ্ছে এই সমীক্ষা অনুযায়ী। আমি অতিথিদের কাছে আসব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার জন্য, কিন্তু তার আগে দেখিয়ে দেবো আপনাদের যে আপনারা দেখলেন যে ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি থেমে যাচ্ছে এনডিএর রথ। কারা শেষ পর্যন্ত, যদি এই সমীক্ষার এই ফলাফলের আশেপাশে কিছু হয়, শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পেতে এনডিএকে সাহায্য করতে পারে? দেখুন, जब मैं शपथ लूंगा, वो शपथ अकेला मोदी नहीं लेने वाला है, 130 करोड़ हिंदुस्तानी लेने वाले हैं। দ্বিতীয়বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার শপথ নেবে কিনা তার উত্তর দেবে আগামী 23শে মে। সবটাই নির্ভর করছে দেশবাসীর ওপর। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঝুলিতে যেতে পারে 267টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার 272-এর 5 ধাপ আগেই থামতে হতে পারে তাদের। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, ভোটের ফল বেরোনোর পর কি আরও কোনো দল এনডিএতে সামিল হতে পারে? রাজনৈতিক মহলে তেমন সম্ভাবনাও তৈরি হয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস। সি ভোটারের সমীক্ষা বলছে অন্তত 11টি আসন জিততে পারে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। অবিভক্ত অন্ধ্রের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ছিলেন ওয়াইএসআর রাজশেখর রেড্ডি। কপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীত্বের টানাপোড়েনে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ওয়াইএসআর পুত্র জগন। ভোটের পর কি জগনমোহন যোগ দিতে পারেন এনডিএতে? এমনটা হলে সেক্ষেত্রে এনডিএর সংখ্যা 272-এর ম্যাজিক ফিগার পেরিয়ে পৌঁছতে পারে 278-এ। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী উত্তর পূর্বের রাজ্য মিজোরামে একটি আসনে জয়ী হতে পারে মিজো ন্যাশনাল ফ্রন্ট। পর্যবেক্ষকদের মতে এনডিএর পুরনো জোটসঙ্গী হিসাবে আবার মোদিকেই সমর্থন করতে পারেন জোরামথাঙ্গা লালদেঙ্গারা। সেক্ষেত্রে এনডিএর আসন সংখ্যা বেড়ে হতে পারে 279। বাংলার পড়শি রাজ্য ওড়িশায় এবার লড়াই হাড্ডাহাড্ডি। প্রবল বেগে উত্থান ঘটেছে বিজেপির। ক্ষমতাসীন নবীন পট্টনায়কের বিজেডি থেকে জয় পান্ডার মতো নেতারা ভিড়েছেন গেরুয়া শিবিরে। এই প্রেক্ষাপটে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ওড়িশার 21টি আসনের মধ্যে অন্তত 9টিতে জয়ী হতে পারে বিজু জনতা দল। রাজ্য স্তরে যখন বিজেপি আর বিজেডি সম্মুখ সমরে, সেক্ষেত্রে কি এনডিএকে সমর্থন করবেন নবীন পট্টনায়ক? যদি সত্যিই তাই হয়, সেক্ষেত্রে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনডিএর সদস্য সংখ্যা বেড়ে হবে 288। অন্যদিকে তেলেঙ্গানায় সদ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস টিডিপি জোট করে লড়লেও ফের ক্ষমতায় ফিরেছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 16টি লোকসভা আসনে জিততে পারে টিআরএস। কিছুদিন আগে কেন্দ্রে অকংগ্রেসী এবং অবিজেপি সরকারের পক্ষে সওয়াল করলেও লোকসভা ভোটের পর কি চন্দ্রশেখর রাওয়ের দল যোগ দেবে এনডিএতে? যদি তাই হয়, সেক্ষেত্রে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনডিএর আসন সংখ্যা পৌঁছে যাবে 304-এ, অর্থাৎ সরকার গড়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক জায়গায় পৌঁছে যেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এসবই সম্ভাবনা। ভোটে কি হবে কিংবা ভোটের ফল বেরোনোর পর কি হবে তা বোঝা যাবে আগামী দিনে। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে ম্যাজিক ফিগার থেকে অনেকটা দূরেই থমকাতে হচ্ছে ইউপিএকে, কিন্তু ওই যে আদার্সের সংখ্যাটা, সেটা তো বিপুল।
সেখান থেকে সরকার গড়ার সম্ভাবনা কি আদৌ আছে, যদি কিছুক্ষণের জন্য অন্তত এই সি ভোটারের সমীক্ষাকে সত্যি বলে মনে করি? সেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার মহাজোট অর্থাৎ অখিলেশ, মায়াবতী, অজিত সিংহের জোট অন্তত 44টি আসন জিততে পারে। মায়া, অখিলেশ দুদলই কংগ্রেসকে আক্রমণ করলেও বিজেপিকে রুখতে তারা কি ইউপিএকে সমর্থন করতে পারে? এমনটা হলে ইউপিএর সমর্থন বেড়ে হতে পারে 189। সি ভোটারের সমীক্ষা বলছে বাংলার শাসক দল তৃণমূল এককভাবে 42টি আসনের মধ্যে জিততে পারে 35টি আসন। মায়েরা দিচ্ছেন উলুধ্বনি, ভাইরা দিন তালি, দিল্লির মসনদ থেকে বিজেপিকে করতে হবে খালি, করতে হবে খালি। 19 মে আসছে দিন, বিজেপিকে এই মাটিতে ভালো করে রাজনৈতিকভাবে কবর দিন, মোদিবাবুকে পাল্টে দিন। যদি ভোটের পর মমতা ইউপিএকে সমর্থন করেন তাহলে তাদের ঝুলিতে আসন সংখ্যা বেড়ে হতে পারে 224। কিন্তু এমন কোনো সমীকরণ বাস্তবায়িত হলেও ম্যাজিক ফিগার 272-এর 48 ধাপ আগেই থামতে হতে পারে ইউপিএকে, এমনটাই উঠে এসেছে সি ভোটারের সমীক্ষায়। তবে মনে রাখতে হবে এটা শুধুই সমীক্ষা। 23 মে নির্বাচনের ফল ঘোষণার পরই বোঝা যাবে কারা বসবে দিল্লির কুর্সিতে। এবিপি আনন্দ। শুভম বাবুর কাছে আসবো। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে না, বিজেপিগতভাবে হচ্ছে না, এনডিএগতভাবেও হচ্ছে না, কিন্তু ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি এবং কেসিআর জগন রেড্ডিরা আছেন। উল্টো দিকে কংগ্রেস অনেক পেছনে 91-তে, ইউপিএ 142 এবং কংগ্রেস 3 ডিজিট ছুতে পারছে না, যদিও যদি গতবারের 14-র সঙ্গে তুলনা করি দ্বিগুণেরও বেশি বাড়ছে। ঠিক। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিজেপি যদি এনডিএ যদি 267 আসন পায় তাহলে অবশ্যই তারা সরকার গড়বে এবং মানে এই ব্যাপারটা তাদের খুব ভালো জানা আছে, অল্প কটা সিট তাদের কেউ আটকাতে পারবে। একদম। প্রশ্ন হচ্ছে আমার খুব লোভ হচ্ছে আপনাদের ডেটাটা যদি পাওয়া যেত, র ডেটা, যে মার্চের 1 থেকে 5 এপ্রিল অবধি আপনারা সার্ভে করেছেন, 3 ভাগে ভাগ করে দিন, 1 থেকে 10 তারিখ, 10 থেকে 20 তারিখ, 20 থেকে 30 এটা কি পর্যায়ক্রমে বেড়েছে এইটা বলছেন? এবার আমার কিন্তু ধারণা আগের ভোট দেখে যে বিজেপির কার্ভটা উঠে সামান্য নামতে শুরু করেছে, না হলে আরেকটু বেশি পেতেন। সেই নামা যদি শুরু হয়, আপনারা যে কোনো সময় চেক করে নেবেন, তাহলে কিন্তু এনডিএর সিট 267 হবে না। আর তৃতীয় যে মূল কথাটা বারবার বলতে হচ্ছে সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক প্রশ্ন, কেউ বিরক্ত হবেন না, যে এনডিএ কাছাকাছি সিট পেল আর তৃণমূল কংগ্রেস লোকসভায় ভোটের দিন থাকলো না, তাহলে কিন্তু 35-এর অর্ধেক 17-র অ্যাডভান্টেজ বিজেপি পাবে। আর শেষ বক্তব্য হচ্ছে আপনাদের সার্ভের, কিন্তু যেহেতু আপনি রাজনীতির প্রশ্নটা করলেন, আমার রাজনীতির একটা পাল্টা যুক্তি আছে যে রাজ্যে 30% সংখ্যালঘু ভোট, সে রাজ্যে ঝুঁকি নেওয়া সম্ভব না, কিন্তু একটা হইচই হতে পারে লোকসভায়, ওয়াকআউট হতে পারে, সুতরাং সেক্ষেত্রে এই সম্ভাবনা থাকবে। অন্যদিকে কোনোভাবে যদি এনডিএর সিট অনেকটা কমে যায়, আর তখন তৃণমূল 35টা সিট নিয়ে কিন্তু মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও অন্তত 10 থেকে 15%-এ পৌঁছে যাবে। প্রথম বাঙালি প্রধানমন্ত্রী আমরা পেতেও পারি। আর শেষ বক্তব্য, আপনাদের সমীক্ষায় ভোট শতাংশ নিয়ে প্রশ্ন নেই, কারণ সার্ভে একটা ভালো কোম্পানি করেছে, কিন্তু কেরালে এলডিএফকে যেখানে 2টো সিট দেখাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের আসন ভোট শতাংশ থেকে আসনে যাওয়ার যে সরলরৈখিক সম্পর্ক তো নয়, সেইখানে হয়তো কিছু একটা মেজর ভুল হচ্ছে। না, আপনি প্রশ্ন তুলতে পারেন সুমবাবু। এর আগে ধরুন ছত্তিশগড়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে সমস্ত দেশ জুড়ে সমস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা যাদের দিয়ে আমরা করাই, তারাও তো বলেছিল যে হই হই করে রমন সিং মুখ্যমন্ত্রী হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। ভোট শতাংশটা যদি দেখেন, এলডিএফ এর 2টো সিট, এটা কিন্তু খুব অদ্ভুত লাগছে আমাকে বলতেই। ডান পয়েন্ট টেকেন, একদম নিশ্চয়ই। স্বরূপবাবু। সুমন ভাই, যে সার্ভেটা আপনি দেখিয়েছেন, আমি অন্যান্য চ্যানেলেও দেখছিলাম, তারা এনডিএ কে মোটামুটি 325-এর কাছাকাছি রেখেছে। আমি কোনো চ্যানেলের নাম করছি না, কিন্তু এই যে আমরা সবার সাথে সার্ভেই দেখাই, কোনো অসুবিধা নেই, আপনি সমীক্ষক সংস্থার নাম করতে পারেন। রিপাবলিক চ্যানেল কিন্তু মোটামুটি আপনার 325-এর আশেপাশে দেখিয়েছে, এবার আপনারা 267-র আশেপাশে দেখাচ্ছেন। অঙ্কটা যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে এনডিএ ক্ষমতায় আসছে, এই জায়গাটা ধোঁয়াশা কাটছে। আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, দেখুন 2014-এ এনডিএ 39% ভোট পেয়েছিল, সেটা বাড়ছে 42%। যদিও ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে আই ডু এগ্রি উইথ প্রফেসর চক্রবর্তী যে অনেক সময় ভোট পার্সেন্টেজ সিটে কনভার্ট হয় না, কিন্তু আমরা যদি দেখি ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার কত পার্সেন্ট ভোটে মোটামুটি কেন্দ্রের সরকার গঠিত হয়েছে, স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহরু 44% ভোটে
পেয়ে সরকার গঠন করেছিলেন, প্রথম সরকার। তো তাই জন্য 42%টা খুব রেসপেক্টেবল ফিগার, এটা কিন্তু প্রণিধানযোগ্য। আরেকটা হচ্ছে যে বিজু বাবু, কেসিআর এবং আপনার ওয়াইএসআর, এই অঙ্কটা মোটামুটি আপনারা ঠিক জায়গায় গেছেন। এরা কিন্তু আমরা নিজেদেরও ভাষায় বলি এক্সটেন্ডেড এনডিএ। আরেকজনকে বলতাম, সে এখন ঢুকেই পড়েছে, সেটা হচ্ছে এআইডিএমকে। এদের আমরা এক্সটেন্ডেড এনডিএ ফ্যামিলি হিসেবেই ধরি। তো এক্সটেন্ডেড ইন্ডিয়ান ফ্যামিলিকে নিলে 300-র ওপর চলে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের তথ্যের তো বিচার করলাম, অন্য ভাষায় বললে ফেন্সিটার। আমি যেটা বলছি, মায়াবতীজি কি করবেন স্বয়ং মায়াবতীজি জানেন, ঈশ্বরও জানেন না। ওনার জোট উনি জানেন আর ভগবান জানেন উনি কোন দিকে যাবেন। তাই জন্য এখনই মায়াবতীজি ইউপিএতে যাবেন বলে দেওয়াটা কিন্তু কদ্দূর ঠিক, সেটা ভগবানকেও যদি আপনি জিজ্ঞেস করেন এই না, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু গণতান্ত্রিক দেশে সেটা সিবিআই না জানলেই হলো। না, আমি রিপাবলিক টিভির কথা একটু আগে বললেন, তা নোমো টিভির কথা উল্লেখ করলেন না কেন? নোমো টিভিতে বোধহয় 400 আসনে লড়ছেন, 401টা আসনে বিজেপি ক্ষমতায় আসবে বোধহয়, মানে বিজেপি একা লড়ছে। যেটা এখন ব্যাপার হচ্ছে যে মানে যা চলছে, যা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিটা, নির্বাচনটা যেভাবে চলছে, একটা অসম লড়াই চলছে। মানে একদিকে টাকার পাহাড় নিয়ে নেমেছে বিজেপি, আর আরেকদিকে গণতান্ত্রিকভাবে লড়াই করছে কিছু দল। ফলে একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্নগুলো উঠছে যে নোমো টিভি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, নোমো টিভিকে যেভাবে টাটা স্কাইয়ের পক্ষ থেকে হিন্দি নিউজ চ্যানেল বলা হলো, কয়েক ঘন্টার মধ্যে বিবৃতি পাল্টাতে বাধ্য হলো। নির্বাচন কমিশনে জানানো হলো যেটা প্ল্যাটফর্ম, বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম, এই বিজ্ঞাপনে টাকা ঢালছে। সরকারি অনুষ্ঠান কিভাবে, মোদির অনুষ্ঠানটা দূরদর্শনে লাইভ হচ্ছে 1 ঘন্টা ধরে, কোনো বিচার হচ্ছে না, নির্বাচন কমিশন দেখছে না, টাকা বিভিন্ন জায়গায় টাকা উদ্ধার হচ্ছে। গুজরাটে সবথেকে বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। সি ভোটার নিয়ে আমার একটা জিনিস বলার আছে। নিশ্চয়ই 27শে ফেব্রুয়ারি বালাকোট দেখেছি আমরা, আর এই 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 সার্ভেটা শুরু হয়েছে কিন্তু 1 মার্চ, এবং স্বাভাবিকভাবে এই 15 দিন 20 দিন কিন্তু সাংঘাতিক এফেক্ট যারা ভোটার তাদের মনে থাকবে। আপনি শুভময় বাবুর সঙ্গে একমত যে এই সার্ভে যখন শেষ হচ্ছে তখন গ্রাফ পড়ছে, এটা কেমন 2 নম্বর হচ্ছে। দেখুন, নিয়েলসন কংগ্রেসকে পশ্চিমবঙ্গে 10% ভোট দিয়েছে, এরা দিচ্ছেন 5%। এত ডিফারেন্সটা হবে কেন? কোনো একটা জায়গায় ইরোশন, কোনো একটা জায়গায় যেটা ধরা পড়ছে না এই ধরনের সার্ভেতে। যেটা আরেকটা জিনিস তবে হয় জানেন, সমীক্ষক সংস্থার আলাদা আলাদা রেজাল্ট, তো ইনফ্যাক্ট কাল পরশু যেগুলো পাবো আমি সমস্ত আরেকটা কথা বলছি, ইলেকশনের লাস্ট ফেজ ইলেকশন কিন্তু 42 দিন বাকি। ঠিক, এই 42 ডেজ কিন্তু আমি এই জায়গায় আপনার ভোটারদের 100% একমত, ভোটারদের ডিসিশন চেঞ্জ হওয়ার কিন্তু প্রচুর জায়গা আছে। পার্থবাবু 7 দফায় নির্বাচন, মানুষের মনের নাগাল পাওয়া এত সহজ নয়। সুতরাং আর বিশেষ করে সময়সীমা যতবারে আমরা দেখেছি যে যখন পর্যায়ক্রমে আমরা সার্ভে করাই, প্রতি সপ্তাহে রেজাল্ট পাল্টাতে থাকে। একদম, সুতরাং সবকিছু সম্ভব। হ্যাঁ, আমি এই কারণেই বলছি যে শুভময় যে আলোচনাটা শুরু করেছিল, ইনফ্যাক্ট আমি ওর মতো রাশিবিদ্যা নিয়ে চর্চা করি না, কিন্তু আমি যতটুকু পলিটিক্যালি বুঝতে পারলাম আপনার এই সার্ভেটার থেকে, যদি বিজেপির সিট আপনি যে সময় সার্ভে করছেন সেই সময়টা খুব ইন্টারেস্টিং সময়, সেটা হচ্ছে যে বালাকোট, পুলওয়ামা পরবর্তী আবেগের গ্রাফটা নামছে বলে ওরা বললেন। আমি বলছি নামছে সম্ভবত আর একটা জায়গা থেকে পরিষ্কার, যে এখানে দেখবেন গতবার বিজেপি 282টা আসন দল হিসেবে পেয়েছে, সেখান থেকে 60খানা কম পাচ্ছে এই সার্ভেতে, 60। ফলে এই 60টা আসন যদি কমে, তাহলে আপনি বুঝবেন যে এই কমার যদি রেটটা চালু থাকে, এই আগামী 40-50 দিনে হচ্ছে যে এই কমাটা আরও অনেকটা তলায় গিয়ে থামবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ অন্তত পক্ষে নেই। 2, এবারের ইলেকশনটা হচ্ছে রেফারেন্ডাম টু মোদি, ইয়েস মোদি অর নো মোদি। তা যদি হয় তাহলে এই যে ইয়েস বা নো এর লড়াই করে যারা নো মোদিতে জিতে চলে আসলেন, অর্থাৎ আপনার ওই সংখ্যাটা 142 ইউপি আর 134 আদার্স, তাদের যদি রাজনৈতিক ভবিষ্যতের কথা তাদের ভাবতে হয়, তাহলে নো মোদি পজিশনটাই তাদেরকে বহাল রাখাটাই হচ্ছে সবচেয়ে প্রুডেন্ট কাজ হবে। তার বাইরে অন্য কিছু হয় না আমি বলছি না। 3, শুভময় যেটা বললো যে এটা ঠিক, যদি এনডিএ কোনো কারণে আপনার ওই 267-র কাছে এসেই যায়, তাহলে হচ্ছে যে তখন আর একটা ইকুয়েশন শুরু হবে যে বিজেপির মধ্যেও যে ভালো বিজেপি, খারাপ বিজেপি, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ বাইরে যে বিজেপি আছে, মানে আদবানি বলুন, নীতিন গাডকারি বলুন, সুষমা স্বরাজ ইত্যাদি যা আছে নাম, ফলে এই যে যারা ভালো এবং খারাপ বিজেপির শ্রেণীকরণ করেন, ফলে তাদের পক্ষে একটা সুবিধা তখন তৈরি হতে পারে যে না, এই বিজেপি কিন্তু সেই বিজেপি নয়, ফলে লেট আস জয়েন ভারতবর্ষে একটা স্টেবল গভর্নমেন্টের জন্য। ফলে এটা মানুষকে অনেক সতর্ক থাকতে হবে এখন থেকেই,
যে খাঁটি বিজেপি বিরোধী লড়াইয়ে কারা কতদূর এগিয়ে থাকতে পারবে, কোন অবধি যেতে আমি পারবে। একটা ছোট্ট রিজয়েন্ডার দেবো সুমনদা, সেটা হচ্ছে রাজনাথ সিংকে প্রধানমন্ত্রী করলে হয়তো দেখা যাবে সেই সিচুয়েশনটা আসবে না। রাজনাথ সিংকে প্রধানমন্ত্রী করলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি খুশি হবেন এবং সমর্থনের হাতে গিয়ে দেবেন। আপনাদের অ্যাটাক করার সরকার সরাসরি করুন না, মানে এটাতে কি এই ভোটে কি বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 35টা সিট পান তারা তৃতীয় বৃহত্তম হচ্ছেন? মানে সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আনা হচ্ছে? বর্তমান যা পরিস্থিতি, রাজ্য এবং দেশের পরিস্থিতি, যে লড়াইটা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লিখছে অন্য কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট কংগ্রেস, তারা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে লড়াই করছে, কিন্তু বাকি কোন দল তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সেই লড়াইটা তো রাজ্যের লেফট এবং কংগ্রেসের ভূমিকা অত্যন্ত খারাপ। তাহলে কিন্তু সুমনদা শ্যাডো ফাইট, সুমনদা তাহলে চেক করুন এটা। আপনাদের এরপরে আপনারা জিতবেন তাও বুঝছি, আপনারা শূন্য, আপনারা একটু বেশি আসলেই জিতবেন, শূন্য, কিন্তু আপনারা শ্যাডো ফাইট করে জিতছেন। ভোট দেখাচ্ছে শ্যাডো ফাইট হচ্ছে, আপনাকে একটা কথা বলছি, যদি তাড়াতে চান, সুমনদা বিজেপিকে যদি তাড়াতে চান, ভাগ করছে, সুমনদা একটা কথা বলবো, বিজেপি জেতার পর তৎকাল যে আপনি হঠাৎ কি অবস্থান নেবে, এই প্রসঙ্গটা না, এর মধ্যেও রাজনীতি রয়েছে। তারা বিজেপির পক্ষে থাকতে পারে, এর মধ্যেও একটা রাজনৈতিক অঙ্ক রয়েছে। 98 থেকে 2004 ঘর করেছেন। কেন মমতা ব্যানার্জি ইম্পর্টেন্ট এইটা এড়িয়ে গেলে চলবে না। রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি ইম্পর্টেন্ট কেন? যখন লড়াই খুব মাঝামাঝি, সেই সময় মমতা ব্যানার্জির হাতে ঠিক করার মতো ক্ষমতা থাকবে যে উনি প্রধানমন্ত্রী হতে চান কিনা বা অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে পারেন কিনা। যার কাছে এই ক্ষমতাটা থাকবে তাকে নিয়ে রাজনৈতিক আলোচনা বেশি হবেই, এবং মমতা ব্যানার্জির মুভ সারা ভারতবর্ষ অবশ্যই লক্ষ্য করবে। সেই কারণে কিন্তু সেটা আমি যেটা বলতে চাইছি না, বিজেপির পক্ষে না, মানে কোনোভাবেই বিজেপির পক্ষে না। ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ খানিকক্ষণ আগে এই দুটো শব্দ হচ্ছিল। এই সমীক্ষা সফল সমীক্ষা না ব্যর্থ সমীক্ষা, সেটা বোঝার জন্য 23শে মে অবধি অপেক্ষা করতেই হবে। আরও একবার বলবো, আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা নয়। আপনারা কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা আমরা প্রতি বছর 2005 সাল থেকে এই 2019 সাল অবধি করে এসেছি, এবারও ঠিক সেটাই করলাম। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, কোনোভাবে আমাদের এডিটোরিয়াল জাজমেন্ট আমরা সমীক্ষক সংস্থার ওপর চাপিয়ে দিতে পারি না। বহুজাতিক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি সংস্থাকে দিয়ে এই সমীক্ষা আমরা করিয়েছি। অন্যান্য যে সমীক্ষা যেগুলো ভ্যালিড যা আসবে আপনাদের সামনে একেবারে আয়নার মতো আমরা তুলে ধরব, এবং কোনোভাবে আমাদের এডিটোরিয়াল জাজমেন্ট অথবা তথ্যকে সামান্য দশমিকেও এদিক ওদিক করার কোনো অধিকার আমাদের থাকে না। যা এসেছে সমীক্ষকরা যা পেয়েছেন আয়নার মতো আপনাদের সামনে তুলে ধরলাম, এই চেষ্টা করলাম আজকে। এবং শেষে দেখাবো এই সি ভোটার সরকারের, কেন্দ্রীয় সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করেছিল গোটা দেশ জুড়ে, কি এসছে তার ফলাফল। আর 3 দিন বাদেই শুরু হয়ে যাবে লোকসভার ভোট যুদ্ধ। 11 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। 5 বছরের মাথায় দেশের মুড কেমন বোঝার চেষ্টা করেছি আমরা। সমীক্ষক সংস্থা সি ভোটারের সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, কেন্দ্রের বিজেপি সরকারের পারফরমেন্স কেমন? অত্যন্ত সন্তুষ্ট বলেছে 46%, আংশিক সন্তুষ্ট বলেছে 27%, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে একদমই সন্তুষ্ট নই এমনটা মত 26%, জানি না বা বলতে পারবো না বলেছেন 2%। প্রধানমন্ত্রী মোদির পারফরমেন্স কেমন? 51% মোদির পারফরমেন্সে অত্যন্ত খুশি, আংশিক সন্তুষ্ট বলেছে 22%, একদমই সন্তুষ্ট নই বলেছে 25%, জানি না বা বলতে পারবো না বলেছে 1.27%। রাহুল গান্ধীর পারফরমেন্স কেমন? কংগ্রেস সভাপতির পারফরমেন্সে অত্যন্ত সন্তুষ্ট 26%, আংশিক সন্তুষ্ট 24%, রাহুলের কাজে একদমই খুশি নয় এমনটা মত 39%, জানি না বা বলতে পারবো না বলেছে 11%। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, বিজেপি সভাপতি অমিত শাহর পারফরমেন্স কেমন? অত্যন্ত সন্তুষ্ট বলেছে 36%, আংশিক সন্তুষ্ট 23%, অমিত শাহর কাজে একদমই সন্তুষ্ট নয় 30%, কিছুই বলেনি 12%। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে প্রধানমন্ত্রী পদে পছন্দ কাকে? নরেন্দ্র মোদীকে পছন্দ 58%, রাহুল গান্ধীকে পছন্দ 35%, দুজনের কাউকেই পছন্দ নয় এমনটা বলেছে 3%, জানি না বা বলতে পারবো না বলেছে 4%।
মোদি অমিত শাহরা বালাকোটে বিমান হানা কিংবা মহাকাশে উপগ্রহ ধ্বংসকে প্রচারে বড়সড়ভাবে তুলে ধরে জাতীয় নিরাপত্তাকে প্রধান ইস্যু করতে চাইছেন। ये हमारा सिद्धांत है, हम घर में घुस के मारेंगे। উল্টো দিকে গরিবদের অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ৭২,০০০ টাকা দেওয়া কিংবা 2020 মার্চের মধ্যে 22 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ, এরকম নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন রাহুল গান্ধী। मैं आपको सच बोलूंगा, 72,000 रुपए हम आपके बैंक अकाउंट में डाल देंगे साल के। এই প্রেক্ষাপটে সি ভোটারের সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, এবারের লোকসভা ভোটে প্রধান ইস্যু কি? অর্থনৈতিক ইস্যুই প্রধান, বলছে 54%। জাতীয় নিরাপত্তা প্রধান ইস্যু বলে মনে করছে মাত্র 13%। স্থানীয় ইস্যুর ওপরই গুরুত্ব দিয়েছে 23%। 9% কিছুই বলতে পারেনি। বিভিন্ন সমস্যার সমাধান কোন দল করতে পারবে বলে মনে করেন? 38%-এর মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সমস্যার সমাধান করতে পারবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সমস্যার সমাধান করতে পারবে এমনটা মনে করছে 21%। অন্য কোনো দল সমস্যাগুলির সমাধান করতে পারবে বলে মনে করছে 5%। কোনো দল সমস্যার সমাধান করতে পারবে না এমনটা মনে করছে 37%। এবিপি আনন্দ। কার দখলে দিল্লি নিবেদন করছে রশ্মি টিএমটি বার, কমিটেড টু কোয়ালিটি, কমিটেড টু ইউ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়া's largest hotel school chain, abpweddings.com। আসল পরিচয়, সফল পরিণয়। One app for all your needs. PhonePe, India's payments app, co-powered by Star Cement, Solid Settings, Sahi Chuno, Solid Chuno, Vimal, বলো কথা কেসরি, Berger Paints, paint your imagination। সহযোগী নিবেদক বিগ বুল ই ভেহিকলস, সফরে আনে রফতার, বিগ বুল দমদার, শালিমার শেফ গুঁড়ো মশলা, এই তো সিক্রেট সকলেরই। P4 bath fittings and water tank, Britannia Good Day, smile more for a good day।